আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা 34তম বিসিএস এর সবগুলো অঙ্কের সমাধান করব। বিস্তারিত বর্ণনা সহ সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করতে হয় সেই টেকনিকটাও আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমেই যে অঙ্কটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে √ওভার 169 ইজ ইকুয়াল টু, চারটি অপশন দেওয়া আছে। তাহলে যদি অপশন দেওয়া থাকে সেক্ষেত্রে কীভাবে করব আমরা সেটা তো দেখবই। পাশাপাশি বর্গমূলের কোনো অঙ্কের সমাধান কীভাবে করতে হয় তার একটা ভিডিও আমার রয়েছে, সেটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই অঙ্কটি যদি সমাধান করতে চাই, আমরা কিন্তু সরাসরি √169-এর মানটা জানি যে এটার বর্গমূল আসলে 13। তবে কেউ যদি না পারেন সেক্ষেত্রে খেয়াল করবেন যে একক স্থানীয় অঙ্ক কত। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, তাহলে 9-এর বর্গমূল কত? 9-এর বর্গমূল হচ্ছে 3, মানে 3-এর বর্গ যদি করি তাহলে কিন্তু 9 হয়। তাহলে যেহেতু একক স্থানীয় অঙ্ক 9, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে তারও একক স্থানীয় অঙ্কটা কিন্তু বর্গমূল করলে একক স্থানীয় অঙ্কটা হবে 3। তাহলে আমি যদি এখানে চেক করি যে কোথায় একক স্থানীয় অঙ্কে 3 আছে, তাহলে এখানে দেখুন খ নাম্বারে সেটা হচ্ছে 13, আর অন্য কোথাও কিন্তু আমার একক স্থানীয় অঙ্কে 3 নাই। সুতরাং আমাদের আনসার হচ্ছে খ 13। আজকে দ্বিতীয় অঙ্কটি হচ্ছে কোনো সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য যদি 1 হয় তাহলে সংখ্যাটা কত? তাহলে ধরি হচ্ছে সংখ্যাটি ক, তাহলে সংখ্যাটি 0.1 পৌনঃপুনিক ভাগ। তাহলে আমাকে কিন্তু আগে জানতে হবে যে পৌনঃপুনিককে কীভাবে ভগ্নাংশে আনতে হয়, সেই জিনিসটা আমাকে জানতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে দিই। এই অঙ্কগুলো কিন্তু শুধু পৌনঃপুনিকের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। আমি যদি একটা অঙ্ক দিই 7.32 পৌনঃপুনিক, এই অঙ্কটাকে যদি বলি যে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কিভাবে করব এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে পৌনঃপুনিক ভাঙার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে লবে আমরা টোটাল সংখ্যাটা লিখব আগে 732, এখান থেকে বিয়োগ দেব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে। তাহলে পৌনঃপুনিক ছাড়া এখানে কিন্তু আছে হচ্ছে শুধু 7, তাহলে 732 মাইনাস 7, আর ভাগ আকারে যেই মানটা আসবে দশমিকের পরের অংশগুলো যাবে ভাগ আকারে, তাহলে দশমিকের পরে আছে 32। এই ক্ষেত্রে দেখতে হবে যে দশমিকের পরে কতগুলা সংখ্যা পৌনঃপুনিক সহ আছে এবং কতগুলা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে। তাহলে দশমিকের পরে দুইটা সংখ্যা হচ্ছে পৌনঃপুনিক সহ, তাহলে এখানে দিতে হবে 2টা 9। আর যদি পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে দিতাম 9-এর পরে দিতাম 0। তবে পৌনঃপুনিক ছাড়া যেহেতু কোনো সংখ্যা নেই দশমিকের পরে, তাহলে এখানে আর 0 দিতে হবে না। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 725 ভাগ 99। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ নিয়ে দেখি তাহলে মনে হয় আমাদের আরও বুঝতে সহজ হয়ে যাবে। 0.27 পৌনঃপুনিক, তাহলে এটাকে কীভাবে ভাঙবো? তাহলে হচ্ছে প্রথমে পুরো সংখ্যাটা লিখব। পুরো সংখ্যাটা হচ্ছে 27 মাইনাস, দেখব যে পৌনঃপুনিক ছাড়া টোটাল সংখ্যাটা থেকে পৌনঃপুনিক ছাড়া কত আছে। পৌনঃপুনিক ছাড়া আছে 2, ভাগাকারে যাবে দশমিকের পরে যতটা পৌনঃপুনিক আছে আগে সেটা খেয়াল করব। দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা 7-এর উপরে, সেজন্য একটা 9, আর পৌনঃপুনিক ছাড়া আছে একটা সংখ্যা 2, সেজন্য একটা 0। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 25 ভাগ 90। তাহলে আমরা যদি এখন এই অঙ্কটা করতে চাই, মানে সংখ্যাটি কত, কোনো সংখ্যার এত ভাগ, তাহলে ধরি এই সংখ্যাটা হচ্ছে কয়ের এত ভাগ এবং এত ভাগ, তাহলে কয়ের এত ভাগ, তাহলে কি দাঁড়াচ্ছে ক ইন্টু কয়ের এত ভাগ মানে হচ্ছে 0.1 পৌনঃপুনিক মাইনাস কয়ের ক ইন্টু 0.1, এটার পার্থক্য হচ্ছে 1। তাহলে এখন এটাকে যদি ভাঙতে চাই পৌনঃপুনিক, এটা কীভাবে করবো? তাহলে আসছে 1, আর কিছু নাই সেজন্য কিছু লেখা যাবে না, নিচে হচ্ছে শুধু একটা, যেহেতু একটা সংখ্যা দশমিকের পরে সেজন্য একটা 9। তাহলে কয়ের এত মানে কয়ের এত মাইনাস 0.1কে আমরা যদি ভগ্নাংশে নিতে চাই, দশমিকের জন্য আমরা জানি যে উপরে পুরো সংখ্যাটা লিখলাম আর নিচে দশমিকের জন্য 1 লিখলাম এবং দশমিকের পরের সংখ্যার জন্য 0 লিখলাম। তাহলে এখানে কিন্তু একটা ক রয়ে গিয়েছে, ক ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা যদি এখন লসাগু নেই তাহলে দাঁড়াচ্ছে 9 এবং 10-এর মধ্যে লসাগু নিলে আসবে 90। তাহলে দাঁড়াচ্ছে এখানে 10 ক মাইনাস 9 ক ইকুয়াল টু 1।
বা 10 ক থেকে 9 ক যদি বাদ যায় তাহলে থেকে ক, আর 90 যদি আমরা আর গুণ করে দিই তাহলে এখানে দাঁড়াচ্ছে 90। সুতরাং ক কিন্তু 90, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 90। আমাদের পরের অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, এর দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? তাহলে আমরা কিন্তু জানি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে ধরে নিচ্ছি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার, তাহলে ক্ষেত্রফল হবে xy। যেহেতু আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা একটু সংক্ষিপ্ত আকারে লিখলাম যে আমাদের xy হচ্ছে 192। এটাকে একটা সমীকরণ দ্বারা প্রকাশ করলাম, 1 নং সমীকরণ। যেহেতু যেখানে দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে y, এবার যদি আমরা পরবর্তী সমীকরণে আসতে চাই সেক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় তাহলে দাঁড়াবে x মাইনাস 4, আর প্রস্থ 4 মিটার যদি বাড়ানো হয় তাহলে প্রস্থ হবে y প্লাস 4। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, মানে বর্তমান আগের ক্ষেত্রফলের সমান হবে, তাহলে আগের ক্ষেত্রফল যদি xy হয় তাই হবে। এটাকে যদি আমরা এখন গুণ করে ভেঙে দেই তাহলে দাঁড়াচ্ছে xy প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16 ইকুয়াল টু xy। তাহলে এই xyকে যদি আমি বাম পাশে নিয়ে আসি মাইনাস আকারে আসবে, তাহলে xy কাটা। তাহলে এখান থেকে আমি -16 যেহেতু আছে 16কে ডান পাশে নিয়ে গেলাম, আর এখানে 4x মাইনাস 4y থেকে 4 কমন নিতে পারি। 4 কমন নিলে থাকে x মাইনাস y, 16 ডান পাশে চলে গেলে ইকুয়াল টু 16। সুতরাং আমরা কিন্তু লিখতে পারি x মাইনাস y ইকুয়াল টু 4। তাহলে লিখতে বা x মাইনাস y ইকুয়াল টু 4, সুতরাং x ইকুয়াল টু লিখতে পারি y প্লাস 4। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন এই x এর মানটা যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা কি পাই? সমীকরণে বসিয়ে দিই তাহলে আমার যা দাঁড়াচ্ছে x এর পরিবর্তে লিখলাম y প্লাস 4, মানে বাংলাতে হচ্ছে 4 ইন্টু y সমান হচ্ছে 192, বা y স্কোয়ার প্লাস 4y মাইনাস 192 ইকুয়াল টু 0। এখন যদি আমরা এটাকে মিডল টার্ম করি তাহলে দাঁড়াচ্ছে y স্কোয়ার প্লাস 16y মাইনাস 12y মাইনাস 192 ইকুয়াল টু 0, বা y যদি কমন যায় তাহলে y প্লাস 16, আর এখানে মাইনাস 12 যদি কমন যায় y প্লাস 16 ইকুয়াল টু 0, বা লিখতে পারি y প্লাস 16 y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে দুইটা রাশি গুণফল 0 মানে হচ্ছে হয় এটা 0 না হলে ওইটা 0। তাহলে হচ্ছে y প্লাস 16 ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 12 ইকুয়াল টু 0। সুতরাং y ইকুয়াল টু, এটা যদি ডান পাশে চলে যায় মাইনাস 16, আর এখানে পাচ্ছি y ইকুয়াল টু 12। তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থ কিন্তু কখনোই ঋণাত্মক হইতে পারে না, তার মানে y এর মান তাহলে পেয়ে গেলাম কিন্তু 12। যেহেতু ঋণাত্মক হওয়া সম্ভব না, y এর মান যদি 12 হয় তাহলে x এর মান এই সমীকরণে যদি বসিয়ে দেই x এর মান কত আসবে? 12 যোগ 4 16। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 16 আর y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 12। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 16 যোগ 12 ইকুয়াল সমান 2 ইন্টু 28, তাহলে হচ্ছে 56 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা হলো 56 মিটার। এখন যদি আমরা একটু প্রশ্নে যাই তাহলে প্রশ্নে বলা হয়েছে আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা বর্গাকার কক্ষের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু আমরা পেয়েছি 56 মিটার।
এখন বর্গাকার কক্ষের পরিসীমা তাহলে কত? আমরা জানি বর্গাকার কক্ষের একটা বাহু যদি ক হয় এর পরিসীমা হবে 4ক। পরিসীমা মানে কিন্তু হচ্ছে একটা ক্ষেত্রে যতগুলো বাহু আছে সবগুলো বাহুর যোগফল। যেহেতু বর্গক্ষেত্রে 4টা বাহু সমান, সুতরাং 4টা বাহুকে যোগ করলে একটা বাহু ক হলে 4টা বাহুর যোগফল হবে 4ক। তাহলে আমরা লিখতে পারি 4ক = 56। সুতরাং ক কত পাবো? ক পাবো 14, মানে বর্গাকার কক্ষের একটা বাহু হচ্ছে 14 মিটার। এখন বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কিন্তু বর্গাকার কক্ষের একটা বাহু যদি ক হয় এর ক্ষেত্রফল কিন্তু ক স্কয়ার হয়। তাহলে 14 স্কয়ার তার মানে হচ্ছে 196। সুতরাং আমরা যদি প্রশ্নের অপশনগুলোতে যাই আমরা পেয়ে যাচ্ছি আমাদের আনসার ঘ 196 বর্গ মিটার। আজকে আমাদের পরবর্তী অঙ্কটি বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এক্স বর্গ মিটার, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু সমান নয়, তিনটি বাহুই ভিন্ন ধরনের, তাকে কিন্তু বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, আমাদের একটু খেয়াল করতে হবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ এ বি সি। তাহলে মধ্যমা কিন্তু বলতেছে আমার এডি, মধ্যমা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দুতে যদি আমরা এ থেকে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমরা ডি নেই এবং এ থেকে ডি পর্যন্ত যদি যোগ করি তাহলে এডি হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা বিষমবাহু হোক, সুষমবাহু হোক আর সমদ্বিবাহু ত্রিভুজই হোক, মধ্যমাগুলা ত্রিভুজের মধ্যমা সবসময় ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে ত্রিভুজ এবিডি একটা ক্ষেত্র, ত্রিভুজ এসিডি একটা ক্ষেত্র, দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফলই কিন্তু সমান। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে এক্স মিটার, মানে এটা যদি এক্স হয় তাহলে এটাও কিন্তু আমার এক্স হবে। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে? এক্স প্লাস এক্স, অবশ্যই 2x হবে। তাহলে আমাদের কিন্তু বলছে ত্রিভুজ এবিসি এর সম্পূর্ণ ক্ষেত্রফল কত? সম্পূর্ণ ক্ষেত্রফল হবে এক্স প্লাস এক্স 2x। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে 2x বর্গমিটার। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে সূচকের অঙ্ক 5n+2 + 35 × 5n-1 ডিভাইড বাই 4 × 5n এর মান কত? তো সূচকের ক্ষেত্রে একটা আমার জিনিস খেয়াল করতে হবে যে নিচের যে অংশটা সেটাকে বলা হয় বেজ, ভিত্তি, আর উপরের অংশটাকে বলা হয় পাওয়ার বা সূচক। যদি আমাদের বেজ সমান হয় তাহলে দুইটা বেজ যদি একই ধরনের হয়, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি যেমন x³ × x², তার আমার যদি বেজ সমান হয় তাদের মধ্যে যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে বেজ সমান হলে পাওয়ারগুলো যোগ আকারে লেখা যায়। তার মানে x³ + 2 এভাবে লেখা যায়, অর্থাৎ x⁵। অথবা যোগ আকারে থাকলে পাওয়ারগুলো যদি এভাবে যোগ আকারে থাকে সেটাকে এভাবে লেখা যায়। তো এই অঙ্কটা যদি করতে চাই আমরা এই টেকনিকটা যদি ইউজ করি তাহলে 5n+2 এটাকে আমরা লিখতে পারি 5n × 5^2। আর হচ্ছে এখানে 35কে যদি মৌলিক উৎপাদকে ভাঙি আমরা লিখতে পারি 5×7 = 35 একইভাবে আমরা লিখতে পারি 5n × 5^1 ডিভাইডেড বাই যা ছিল হরে তাই লিখলাম 4 × 5n। তাহলে উপর থেকে কিন্তু আমাদের 5n আছে, এখানে 5n আছে, তাহলে আমার কমন যায়। আর এখানে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, 5-এর উপর যদিও কিছু নাই বাট পাওয়ার যদি আমরা 1 দিই 5 কিন্তু 5, তাহলে 1 আমরা ব্যবহার করতে পারি। আর এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে হচ্ছে 5 যেহেতু বেস 5, আর এখানে হচ্ছে 5^1, এটাও কিন্তু বেস 5। তাহলে এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কিন্তু এখানে 5 এইভাবে লিখতে পারি 5 × 5^1 এটাকে লেখা যায় 5^1 - 1 = 5^0। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটা কিন্তু 1 হয়ে যায়। তাহলে 5 × 5^1 সেটা হয়ে যাবে 1। তাহলে আমার এখানে থাকলো শুধু 7 × 5n। তাহলে আমি যদি এখন কমন নেই, কমন গেলে থাকবে 5n কমন যাবে। তাহলে এখানে থাকবে 5² মানে হচ্ছে 25, আর এখানে থাকবে শুধু 7, যেহেতু 5^1 × 5^1 এটা মিলে 1 হয়ে যায়। আমরা কিন্তু এভাবে না লিখলে একটা আমরা করতে পারি যে কোনো কিছু ইনভার্সকে কিন্তু লেখা যায়, মানে 5^1 মানে হচ্ছে 1/5 এভাবেও লেখা যায়। তাহলে এটা যেহেতু 1/5 হইলো, মানে ভাগ আকারে 5 আছে আর এখানে কিন্তু 5 গুণ আকারে আছে, তাহলে কাটাকাটি করে 1 থাকে। তো আপনারা চাইলে সেভাবে করতে পারেন। আর আচ্ছা, এখানে নিচে যা ছিল তাই লিখলাম 4 × 5n।
তাহলে 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n চলে গেল, আমার থাকলো 25 যোগ 7, আমার থাকলো 25 যোগ 7 এগুলো টু 32, আর নিচে থাকলো 4। 32কে 4 দ্বারা যদি ভাগ করি আমার থাকে 8। সুতরাং আমাদের আনসার হচ্ছে 8। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে সেটের অঙ্ক। সেট সম্পর্কিত একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আমরা একটু আলোচনা করে নিব। এ হচ্ছে একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3। বি হচ্ছে একটা সেট যেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে হচ্ছে তার কোনো উপাদান সংখ্যা নাই। তাহলে এ ইউনিয়ন বি কত? এটাকে বলা হয় সংযোগ সেট। তার সংযোগ সেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি দুইটা সেটে সংযোগ করতে চান, যেমন এতে আছে 1 2 3 আর বিতে যা আছে, তাহলে এ এবং বি এর সকল উপাদান সংখ্যা এ সংযোগ বিতে থাকতে হবে এবং একই উপাদান একাধিকবার থাকা যাবে না। তাহলে এর মান হচ্ছে 1 2 3 1 2 3, আর সংযোগ বসালাম। বি সেটের মান হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে চাইলে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রাখা যায়, সেটাও হতে পারে। তার মানে এটাতে কিন্তু কোনো উপাদান সংখ্যা নাই। তাহলে আমার কী দাঁড়াচ্ছে, এ ইউনিয়ন বি কিন্তু হচ্ছে সকল উপাদান থাকতে হবে, এটা বলেছি 1 2 3, এবং একই উপাদান একাধিকবার থাকা যাবে না। কোনো কারণে যদি বি সেটের উপাদান সংখ্যা 3 থাকতো, তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 3 একাধিকবার লিখতাম না, একবারই লিখতাম। আর যেহেতু ফাঁকা সেট আছে, সো ওই প্রশ্নটা এখানে আসতেছি না। আমাদের আনসার তাহলে আসবে, যেহেতু সকল উপাদানই থাকতে হবে এ এবং বি রিলেটেড, তাহলে আনসার আসতেছে 1 2 3। সুতরাং আমাদের আনসার হচ্ছে ক। পরবর্তী অঙ্কটি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 4 হয়, তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব কত? তাহলে এই মানটা বের করার জন্য কিন্তু আমরা দুইটা নিয়মে দেখাবো। একটা হচ্ছে কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে খুবই সহজে করে ফেলা যায়, আর একটা হচ্ছে সূত্র ভেঙে কীভাবে করা যায়। আমাদের কিন্তু দেখুন সূত্রটা লাগতেছে x কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি? x কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রটা আমরা জানি, x কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা সূত্র হয়। আবার আরেকটা সূত্র আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। দুইটা সূত্রই পাওয়া যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে। এখন আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে আমি দেখুন দুই সূত্রই কিন্তু এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, এই মানটা বসাতে পারবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা এই সূত্রে যদি বসাই তাহলে বসাতে পারবো, কিন্তু এক্স ওয়ার মানটা কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এক্স ওয়ার মানটা আমাকে একটু বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা জানি যে এক্স প্লাস এখন আমরা জানি একটা সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 4, আর এক্স প্লাস ওয়াই হচ্ছে 4 হোল স্কোয়ার হলে হয় 4 মাইনাস 2xy, বা 4 যদি এই পাশে নিয়ে যায় 4 মাইনাস 4 সমান 0, বা 0 ইকুয়াল টু মাইনাস 2xy। সুতরাং এক্স ওয়াইয়ের মান কিন্তু হয়ে গেল আমাদের 0। এবার এক্স প্লাস ওয়াই হোল কিউবের যেখানে সূত্রটা বসান না কেন, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? এখানে হচ্ছে 2, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে 4। তাহলে 2 ইন্টু 4 হয় 8, কারণ এক্সের মান 0। যদি আমি এখানে বসাই যে এক্স প্লাস ওয়াই হচ্ছে 2 আর 2 কিউব মানে হচ্ছে 8, এখানে যদি 0 বসাতে এই টার্মটা 0 হয়ে যায়, তাহলে যে সূত্রতেই বসান না কেন আমার আনসার কিন্তু আসে 8। আচ্ছা, আপনারা যদি সূত্র ছাড়াও করতে চান, একটু মাথায় চিন্তা খাটালে এটা বোঝা যাবে। আপনারা যদি সূত্র ছাড়াও করতে চান সেক্ষেত্রে একটু চিন্তা করতে হবে। আমার এখানে দেখুন দুইটা রাশির যোগফল হচ্ছে 2, তাহলে এক্স এবং ওয়াইয়ের কী মান নিলে আসলে 2 আসা সম্ভব? যেমন এক্সের মান যদি 1 নেই, ওয়াইয়ের মান যদি 1 নেই, 1 + 1 2 হয়, অথবা এক্সের মান 0, ওয়াইয়ের মান 2, অথবা এক্সের মান 2, ওয়াইয়ের মান 0 নিলেও কিন্তু 2 হয়। মানে একটার মান 2, আরেকটার মান যদি 0 নেই তাহলে 2 হয়, আবার দুইটা মান এক এক করে নিলে সেটাও 2 হয়। তাহলে এবার আমরা দেখব যে এইখানে তাহলে কোন মানটা নিয়ে মিলতেছে। আমি যদি এক্সের মান 1 এবং ওয়াইয়ের মান 1 হিসাব করি, তাহলে কিন্তু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 4 হচ্ছে না। বাট এক্সের মান 2 অথবা ওয়াইয়ের মান 2 যদি হিসাব করি, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, আর 0 স্কোয়ার মানে 0। তাহলে অথবা ওয়াইয়ের মান যদি 2 নেই, 2 স্কোয়ার 4, এক্সের মান 0, তাহলে
হয় এক্স এর মান 2 ওয়াই এর মান 0 অথবা ওয়াই এর মান 2 এক্স এর মান 0, এটা নিলেও খাটে। তাহলে কিন্তু আমার এবার দেখুন এক্স কিউব প্লাস ওয়াই কিউব কত, এক্স কিউবের মান যেহেতু 2 নিয়েছিলাম, ওয়াই কিউবের মান যদি 0 নেই তাহলে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, অর্থাৎ আনসার 8। অথবা ওয়াইয়ের মান যদি 2 নেন, এক্স এর মান যদি 0 নেন তাহলেও 2 কিউব কিন্তু 8, তাহলে আমাদের আনসার হচ্ছে 8। তাহলে বীজগণিতিক রাশির এই ধরনের সূত্র ছাড়াই বীজগণিতিক রাশির সমাধান, এরকম একটা ভিডিও আমার আছে, সেটা আপনারা একটু দেখতে পারেন। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ সংখ্যা 3টির গড় কত। যদি 3টি ক্রমিক সংখ্যা থাকে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা ধরে নিব x-1, আরেকটি সংখ্যা ধরে নিব x, এবং এরপরের সংখ্যাটি ধরে নিব x+1 যদি ক্রমিক সংখ্যা দেওয়া থাকে সেই ক্ষেত্রে। তাহলে তাদের গুণফল যোগফলের 5 গুণ, তাহলে তাদের যোগফল কত হবে? যোগফলটা হবে x-1 প্লাস x প্লাস x+1। তাহলে -1 +1 চলে গেল, থাকলো হচ্ছে তাদের যোগফল হচ্ছে 3x। এখন বলতেছে তাদের গুণফল তাদের যোগফলের 5 গুণ, অর্থাৎ তাদের গুণফলটা হচ্ছে x-1 x এবং x+1। এই গুণফলটা হচ্ছে যোগফলের সাথে যদি 5 গুণ করে দিই তার সমান হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে x-1 x+1, এটা কিন্তু একটা ফর্মুলা যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি একটা ফর্মুলা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি x ইন্টু x স্কোয়ার মাইনাস 1 সমান 15x, বা x যদি চলে যায় লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 15, বা x স্কোয়ার ইকুয়াল টু 1 যদি যোগ হয় তাহলে আমরা লিখতে পারি 16। সুতরাং x ইকুয়াল টু 4, আমরা যদি বর্গমূল করি তাহলে x স্কোয়ার বর্গমূল হচ্ছে x, 16 বর্গমূল হচ্ছে 4, সুতরাং x এর মান 4। সংখ্যা 3টির গড় কত? তাহলে সংখ্যা 3টি আসলে কত হবে? x এর মান যদি 4 হয়, এটা যদি 4 হয় তাহলে এর আগেরটা হবে 3 এবং পরেরটা হবে 4 + 1 5। তাহলে সংখ্যা 3টি হচ্ছে 3 4 5, সুতরাং তাদের গড় হবে 3 + 4 + 5 ডিভাইড বাই 3। তাহলে 4 3 7, 7 5 12/3, 12/3, দ্যাট মিনস হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তাদের গড় হবে, আমি এখানে অপশনটা দেই নেই, সরাসরি আনসারটা বলে দিলাম, তাদের গড় হবে 4। সুতরাং গড় হবে 4, এটা হচ্ছে আনসার। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম যা এর দৈর্ঘ্য কত? তো আমাদের একটু খেয়াল করতে হবে, বৃত্তের বৃহত্তম যা হচ্ছে বৃত্তের ব্যাস, মানে বৃত্তের ব্যাস থেকে বড় কোনো যা বৃত্তে তৈরি হয় না। আর বৃত্তের ব্যাসকে প্রকাশ করা হয় 2r, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এখানে আমরা যদি দেখি পরিধি হচ্ছে 2πr ইকুয়াল টু 132, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² ইকুয়াল টু 1386। এখন বৃত্তের বৃহত্তম যা এর দৈর্ঘ্য মানে হচ্ছে আমি যদি আর এর মান বের করতে পারি তাহলে বৃহত্তম যা হবে 2r, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কের আনসারটা পাওয়া খুব সহজ। তাহলে আমরা এটা একটু ভাগ করে দিই যে πr² ডিভাইড বাই 2πr ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমার 1386 ডিভাইড বাই 132। তাহলে আর আর চলে যাবে, উপরে একটা আর থাকবে, পাই পাই কাটা, আর নিচে একটা 2 থাকবে, দ্যাট মিনস আমাদের আছে r বাই 2 ইকুয়াল টু 1386 বাই 132। এখান থেকে আপনারা একটু কাটাকাটি করে নেবেন, 2 আমরা যদি আর গুণ করে দিই 2 এই পাশে চলে যাবে, সুতরাং আর এর মান পাবো এখানে কাটাকাটি করার পরে আর এর মান পাবো আমরা হচ্ছে 21। এখন বৃত্তের বৃহত্তম যা কত? বৃত্তের বৃহত্তম যা হচ্ছে 2r, তাহলে 2 ইন্টু 21 ইকুয়াল টু তাহলে হচ্ছে 42 সেন্টিমিটার। সুতরাং আমাদের আনসার হচ্ছে খ। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। এই কথাটা একটু খেয়াল করতে হবে, যতজন আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি। যদি 5 জন ছাত্রছাত্রী হয়, আমি যদি বলতাম প্রত্যেকে তত টাকার চেয়ে 1 টাকা বেশি, তাহলে ছাত্রছাত্রী হচ্ছে 5 জন,
তাহলে প্রত্যেকে 5 টাকা দিবে, তার থেকেও 1 টাকা বেশি দিবে, মানে প্রত্যেকে দিবে তাহলে 6 টাকা করে। তাহলে মোট কত টাকা উঠবে? মোট কিন্তু হবে 5 গুণ 6 30 টাকা। সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে ছাত্রছাত্রীর সংখ্যা যদি 1 ধরে নিই, তাহলে প্রত্যেকে দিবে x টাকার চেয়েও 25 পয়সা বেশি, মানে একজন দিবে x প্লাস 25 পয়সা পরে। তাহলে একজন কত দিবে? একজন যদি x প্লাস 25 দেয়, একজন দিবে x ইন্টু এক্স প্লাস 25, এবং দেওয়ার পরে যে টাকাটা উঠবে সেটা হচ্ছে 75 টাকা। এখন আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, সবাই যেহেতু পয়সা করে দিয়েছে, তাহলে আমরা 75কে আমরা 1 টাকা যেহেতু 100 পয়সা, 75 টাকা হবে 7500 পয়সা। এখানে যদি আমরা সমাধান করে নিই, বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 7500 ইকুয়াল টু 0। এখন যদি আমরা একটু মিডল টার্ম করে নিই, সেক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 75x মাইনাস 7500 ইকুয়াল টু 0। এই মিডল টার্মটা কিন্তু খুব সহজ, যে মিডল টার্মটা এমনভাবে করবো যেন দুইটা সংখ্যার গুণফল যেন 7500 হয়, এবং তাদের যোগফল বা বিয়োগফল করে যেন আমরা 25 মিলাতে পারি। তাহলে 100 ইন্টু 75 হয় 7500, এবং 100 থেকে 75 গেলে থাকে 25। তাহলে আমাদের মিডল টার্মটি হয়ে যাচ্ছে, বা এখানে x যদি কমন যায়, x প্লাস 100 মাইনাস এখানে 75 কমন গেলে x প্লাস 100 ইকুয়াল টু 0, বা x প্লাস 100 ইন্টু এক্স মাইনাস 75 ইকুয়াল টু 0। তাহলে দুইটা রাশির গুণফল 0 কখন হয়? হয় এই রাশিটা শূন্য হবে, অথবা এই রাশিটা শূন্য হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি x প্লাস 100 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 75 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 100, বা x ইকুয়াল টু 75। ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমাদের আনসার হচ্ছে 75। তাহলে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 75। মামুন 240 টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত, তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল? তাহলে শর্ট টেকনিকটা দেখে নিই। প্রথম আমি মনে করি যে সে এক্সগুলো কলম কিনেছিল, তাহলে যে কলমগুলো কিনেছিল সেই কলমের সংখ্যা দ্বারা কিন্তু 240কে ভাগ করা যাবে। তাহলে 240কে ভাগ করা যাবে কোন সংখ্যাটা, আমরা সেটা একটু অপশন থেকে দেখে নিই। তাহলে আমাদের দেখা যাবে যে 13 দ্বারা 240কে 13 দ্বারা ভাগ করা যায় না, 240কে 14 দ্বারা ভাগ করা যায় না, 240কে শুধু 15 দ্বারা ভাগ করা যায়। সুতরাং আমাদের আনসার হচ্ছে 15। আর এখন আমরা যদি অঙ্কটার বিস্তারিত দেখি, বর্ণনা দেখি, তাহলে ধরে নিচ্ছি এক্সগুলো কলম কিনেছিল, তাহলে এক্সগুলো কলমের মূল্য কিন্তু 240 টাকা। তাহলে একটি কলমের মূল্য কত হবে? 240 ভাগ এক্স, এটা ধরে নিই, ধরি কলমের সংখ্যা ইকুয়াল টু এক্স। আচ্ছা, ধরে নিচ্ছি কলমের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্সগুলো কলমের মূল্য 240 টাকা। একটি কলমের মূল্য কত হবে? 240 ভাগ এক্স টাকা। আচ্ছা, সে যদি একটি কলম বেশি পেত, তাহলে কলমের সংখ্যা কত হয়ে যেত? এক্স প্লাস 1, এবং সেক্ষেত্রে কিন্তু একটি কলমের মূল্য কমে যেত, এবং সেই মূল্যটা হয়তো 240 ডিভাইড বাই এক্স প্লাস 1। তাহলে এখানে একটি কলমের মূল্য এবং এখানে যে একটি কলমের মূল্য, তাদের পার্থক্য কিন্তু 1 টাকা, হচ্ছে 1 টাকা, এবং পার্থক্য প্রকাশ করবো এখানে মাইনাস দ্বারা। তাহলে এখন আমরা যদি লসাগু নেই এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে 240 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 240x ইকুয়াল টু 1। বা 240x প্লাস 240 মাইনাস 240x ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স। এখানে 240x থেকে 241x চলে যাবে, তাহলে আমাদের যা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 240 বা এক্স স্কোয়ার প্লাস এক্স
মাইনাস 240 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240 ইকুয়াল টু 0। এখানে মিডল টার্ম যদি করি দাঁড়াবে এক্স প্লাস 16x মাইনাস 15 ইকুয়াল টু 0। তো দুইটা রাশির গুণফল 0 মানে হচ্ছে, সুতরাং এক্স প্লাস 16 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 16 এটা গ্রহণযোগ্য নয়, সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে 15, অর্থাৎ সে 15টি কলম কিনেছিল। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ। তাহলে আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের সংখ্যা হচ্ছে 180 ইন্টু n-2, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা। সেই জন্য যদি আমরা ত্রিভুজ নিতাম তাহলে কিন্তু হতো 180 ইন্টু 3-2, দ্যাট মিনস 180 ইন্টু 1 180। সেই জন্য একটা ত্রিভুজের মধ্যে উৎপন্ন কোণ হয় 180 ডিগ্রি। বাট এখানে যেহেতু পঞ্চভুজের কথা বলা হয়েছে, তাহলে 180 ইন্টু 5-2 তাহলে দাঁড়াচ্ছে 180 ইন্টু 3, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 540 ডিগ্রি। এখন আমরা জানি এখানে দিয়েছি কত সমকোণ হিসেবে, তাহলে আমরা জানি এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 540কে যদি আমরা 90 দ্বারা ভাগ করি আমার আসতেছে 6 সমকোণ। সুতরাং একটি পঞ্চভুজের সমষ্টি হচ্ছে 6 সমকোণ। এবার যে অঙ্কটি আমরা দেখব, ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোনটি হলো কোন কোন উৎপন্ন হয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে ঘড়ির কাঁটার অঙ্কর জন্য কিন্তু আমার একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তারপর আমি একটু বলে দিচ্ছি সূত্রটা। আমরা যে সূত্র দিয়ে করেছি সেটা হচ্ছে 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু আওয়ার বা ঘন্টা। এটা হচ্ছে মডুলাস মানে হচ্ছে ভিতরের রেজাল্টটা প্লাস মাইনাস যাই আসুক না কেন, রেজাল্ট সবসময় প্লাস আসবে, মাইনাস থাকলেও সেটা প্লাস আকার হয়ে যাবে। এটা পরমাণের ভিতরের কোনো কিছুর পরমাণ, ঋণাত্মক জিনিসের পরমাণু সেটা ধনাত্মক হয়ে যায়। তাহলে যখন 8টা বাজে, তাহলে কখন বাজে এটা একটু খেয়াল করতে হবে। 8টা বাজাকে আমরা কিন্তু বলতে পারি 7টা 60 মিনিট, মানে 60 মিনিট। 7টা বাজার পরে যদি 60 মিনিট হয় তখন কিন্তু 8টা হয়ে যায়, সেক্ষেত্রে এখানে মিনিটের মানটা বসাতে হবে 60। তাহলে 11/2 ইন্টু 60 মাইনাস 30। আর এখানে কিন্তু ঘন্টা হচ্ছে 7 ঘন্টা ছিল তখন, 8 ঘন্টার পরিবর্তে এখানে হচ্ছে 7। আমরা চাইলে এটাও করতে পারি, তাহলে হয় 30 330 মাইনাস 210 মডুলাস। তাহলে 330 থেকে যদি 210 চলে যায় আমার থাকতেছে 120 ডিগ্রি। আমরা এইভাবে করতে পারি। আমরা চাইলে, যেহেতু 8টা বাজে, তা 8টা বাজে মানে হচ্ছে 8 ঘন্টা এবং কোনো মিনিট উৎপন্ন নাই এখানে, সেক্ষেত্রে এই সূত্রটি যদি ফেলি আমরা 11/2 ইন্টু মিনিট হচ্ছে 0 মাইনাস 30 ইন্টু আওয়ার হচ্ছে এখানে 8, তাহলে হচ্ছে এটা 0 হয়ে যাবে। আর এটা হচ্ছে পরমাণুর ভিতরে 324 240 ডিগ্রি ইকুয়াল টু 240 ডিগ্রি। এখন আমরা যদি একটা ঘড়ি আঁকি, ঘড়িতে কিন্তু দুই দিক দিয়ে কোণ উৎপন্ন হয়। 8টা যদি এটা ধরি, যদি ঘন্টাটা এটা ধরি, তাহলে কোণ এদিক দিয়ে হয়, কোণ এদিক দিয়ে হয়। তাহলে আমাকে একটু মনে রাখতে হবে, ঘড়িতে উৎপন্ন কোণ যদি 180 থেকে বেশি হয়ে যায় তাহলে তাকে, যেহেতু টোটাল কোণটা 360 ডিগ্রি হয়, যদি 180 থেকে বেশি হয়ে যায়, যেমন 240 ডিগ্রি 180 থেকে বেশি, সেক্ষেত্রে আমরা 360 থেকে ওই মানটা বিয়োগ দিয়ে দেবো। 360 মাইনাস 240 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদের আনসার কিন্তু এই যে 120 ডিগ্রি। তাহলে আপনারা যদি 7 ঘন্টা 60 মিনিট ধরে করেন, 7 ঘন্টা 60 মিনিট মানে হচ্ছে 8টা, তাহলে কোনো সমস্যা নাই। বাট যখন 8টা বাজে করবেন তখন কিন্তু 240 ডিগ্রি হয়ে যাবে। সো এটা নিয়ে কনফিউজড হবেন না, কারণ কোনটা এদিক দিয়ে হয় এদিক দিয়ে হয়। 180 থেকে বড় হইলে আমরা হচ্ছে 260 থেকে সেটা বিয়োগ দিয়ে দিব, কারণ টোটাল কোণ হচ্ছে 360। আর 180 ডিগ্রি থেকে বড় হওয়া মানে হচ্ছে একটা
ভিতরের দিক দিয়ে কোণ, একটা বাইরের দিক দিয়ে কোণ। আমরা বাইরের দিকে কোণটা নেওয়া যাবে না, ভিতরের দিক দিয়ে কোণটা যদি নিতে চাই তাহলে 360 - 240 = 120 ডিগ্রি। আশা করি এই ধরনের অঙ্ক নিয়ে আপনাদের এরপর থেকে আর কোনো কনফিউশন থাকবে না। যে 17 দিন আগে আব্দুর রহিমের বলেছিলেন যে তার জন্মদিন আগামীকাল, আজ 23 তারিখ হলে তার জন্মদিন কোন তারিখ? তাহলে আজকে হচ্ছে 23 তারিখ, বলেছিল 17 দিন আগে, তাহলে 23 - 17 হচ্ছে 6 তারিখ, কিন্তু বলেছিল যে জন্মদিন হচ্ছে আগামীকাল, তার মানে 6-এর সাথে যদি 1 যোগ করে দিই, আগামীকাল যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 7 তারিখ। সুতরাং তার জন্মদিন ছিল 7 তারিখ। 0.03, 0.12, 0.48, এরপরে একটা ডট চিহ্ন আছে। শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? এই শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? তাহলে আমরা যদি একটু খেয়াল করি, 0.03-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কিন্তু 0.12 হয়। 0.12-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কিন্তু 0.48 হয়। তাহলে 0.8-এর সাথে যদি আবার 4 গুণ করি তাহলে আমার কিন্তু কি দাঁড়াচ্ছে, 4 × 32, মানে একক স্থানীয় অঙ্কে 2 থাকবে। আমার আর গুণ না করলে হয়, তাহলে একক স্থানীয় অঙ্কে 2 আছে 1.92। সুতরাং আমাদের আনসার হচ্ছে 1.92। তারপর আপনারা যদি গুণ করে নিতে চান, 0.48 × 4 কত হয়? 4 8 32, হাতে আছে 3, 4 4 16, 16 এবং 3 হচ্ছে 19। এখন যেহেতু 2 ঘর আগে দশমিক আছে, 1 2, 2 ঘর আগে দশমিক আছে, সুতরাং এখানেও 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 1.92 আনসার। 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট হবে? তাহলে আমরা কিন্তু সরাসরি করে ফেলতে পারি, যারা হিসেবে একটু পাকা তারা কিন্তু খুব সহজে করে ফেলতে পারেন। দেখেন, ছোট অংশ বড় অংশের 2/3, মানে বড় অংশ যদি 3 ভাগ হয়, ছোট অংশ হচ্ছে 2 ভাগ, তাহলে টোটাল বাসটা হচ্ছে 5 ভাগ, এবং টোটাল বাসটাই কিন্তু হচ্ছে এখানে 20 ফুট। তাহলে 5 ভাগ যদি 20 ফুট হয়, 1 ভাগ কত হয়? 4 ফুট। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত চাচ্ছে? ছোট অংশ হচ্ছে 2 ভাগ, তাহলে 4 × 8 ভাগ, সরাসরি আমরা করে ফেলতে পারি। আর এটা যদি না বুঝেন তাহলে যেভাবে করতে পারি, বলছি ছোট অংশ বড় অংশের 2/3, তাহলে ধরে নিচ্ছে বড় অংশ হচ্ছে ক আর ছোট অংশ হবে 2ক/3। যেহেতু 3 ভাগ 2/3, তাহলে ছোট অংশটা হবে এতটুকু। আর প্রশ্ন মতে বড় অংশ প্লাস ছোট অংশের যে দৈর্ঘ্যটা, তার মান হচ্ছে 20। এখন যদি সমাধান করি, 3 যদি লসাগু চায় তাহলে 3ক প্লাস 2ক = 20, বা 5ক = 60, বা ক = 60/5 = 12। তাহলে বড় অংশটা হচ্ছে 12 আর ছোট অংশটা হচ্ছে, এখানে যদি আমি বসাই 2/3 × 12, তাহলে দাঁড়ায় 3 4 12, 4 দোকানে 8। সুতরাং আমাদের আনসার হচ্ছে 8। তাহলে এইটুকুই ছিল আমাদের 34তম BCS-এর। এখন আমরা 35তম BCS-এর অঙ্কগুলো সমাধান করব। সমাধান করব। প্রথম অঙ্কটি হচ্ছে, কলার দাম যদি 20% কমে যায় তাহলে 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? তাহলে পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়, মানে শতকরা মানটা কীভাবে বের করতে হয়, সেটার একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমরা জানি যে কোনো সংখ্যার 100% মানে হচ্ছে ওই সংখ্যাটা, তাহলে 12-র 100% হচ্ছে, বা 100% হচ্ছে 12, 12-র 10% হচ্ছে 1 ঘর আগে চলে আসবে, মানে 10% হচ্ছে 1.2, তাহলে 12-র 20% হবে 1.2 × 2, মানে হচ্ছে 2.4। তাহলে হচ্ছে 12 টাকায় 20% যদি কমে যায়, সেই টাকাটা হবে 2.4 টাকা। এখন সেই টাকা দিয়েই কিন্তু পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়, অর্থাৎ 2.4 টাকায় কলা পাওয়া যায় 2টি। একটু গুছিয়ে যদি লিখি, 2টি কলার দাম হচ্ছে 2.4 টাকা, তাহলে একটি কলার দাম কত? তাহলে 2টি কলার দাম 2.4, সুতরাং একটি কলার দাম 2.4/2, মানে হচ্ছে 1.2 টাকা।
তাহলে সঠিক উত্তর হচ্ছে 1.2 টাকা। যে আনসারটি এখানে নাই, তাহলে এখানে সঠিক উত্তর নাই, আমাদের সঠিক উত্তর হচ্ছে 1.2 টাকা। উত্তর 1.2 টাকা। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু হচ্ছে 7,700। একটি সংখ্যা যদি 275 হয়, অপর সংখ্যাটি কত? তাহলে এটা আমরা একটা সূত্র, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। দুটি সংখ্যার গুণফল মানে হচ্ছে সংখ্যা দুইটা লসাগু ইন্টু গসাগু। অর্থাৎ আমরা লিখতে পারি আমার অপর সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা কিন্তু দেওয়া আছে 275, তাহলে 275 ইন্টু অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু, মানে গসাগু হচ্ছে 11 আর লসাগু হচ্ছে 7700। তাহলে অপর সংখ্যাটি কত হচ্ছে? সংখ্যাটি হবে 11 ইন্টু 7700 275। এটা যদি আমরা একটু কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের আনসার আসবে 308। সুতরাং আনসার হচ্ছে 308। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে x - y = 2 এবং x y = 24 হলে x এর ধনাত্মক মানটি কোনটি? আমরা সূত্র দিয়ে করতে পারি, কিন্তু আমাদের যে শর্টকাট টেকনিক সেটা দিয়ে আমরা এই মুহূর্তে করব। যে x এর ধনাত্মক মান, তাহলে দুইটি সংখ্যার গুণফল 24 কীভাবে হতে পারে? 4 6 24, 12 2 24, 3 8 24, আর অনেকভাবে হতে পারে। কিন্তু আমাদের দেখতে হবে যে দুইটা সংখ্যার বিয়োগফল আবার 2, তাহলে এটা কখন হতে পারে? শুধুমাত্র x এর মান যদি 6 হয় এবং y এর মান যদি 4 হয়, তাহলে 6 - 4 = 2। তাহলে এই আনসারের সাথে কিন্তু আমার মিলে যাচ্ছে। তাহলে আমার আনসার হবে x এর ধনাত্মক মান হবে 6। যদি ফর্মুলা আকারে ইউজ করতে চাই তাহলে আমরা লিখতে পারি x + y হোল স্কয়ার, এটা একটা সূত্র জানি, ইকুয়ালটা আমরা লিখতে পারি x - y হোল স্কয়ার প্লাস 4xy, দ্যাট মিন্স 2 স্কয়ার প্লাস 4 ইন্টু 24 to 4 প্লাস 96 ইকুয়াল টু 100। সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল টু বর্গমূল করলে হয় 10। আবার দেওয়া হচ্ছে x - y ইকুয়াল টু 2। এখানে যদি আমরা যোগ করে দিই 2x ইকুয়াল টু আসে আমাদের 12। সুতরাং x ইকুয়াল টু 6। যে 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল 2 হলে x এর মান কত? আমরা যে কাজটা করতে পারি, এগুলো লসাগু নিয়ে মিডল টার্মের মাধ্যমে x এর মানটা বের করতে পারি, বাট আমরা এই মুহূর্তে সহজ টেকনিক অনুযায়ী করব। সেক্ষেত্রে এই দুইটা রাশির যোগফল কত হচ্ছে? 2। তাহলে এই দুইটা রাশির যোগফল 2 কীভাবে হতে পারে? যদি x এর মান 3 বসাই তাহলে 3/3 1 হতে পারে। এখানে যদি 3 বসাই তাহলে 3 + 1 4, 4কে 4 দ্বারা ভাগ করলে 2 হতে পারে। সেক্ষেত্রে x এর মান যদি আমরা অপশন নিয়ে কাজ করি, x এর মান যদি 3 বসাই তাহলে কিন্তু বাম পাশের সাথে ডান পাশ মিলে যাচ্ছে, অর্থাৎ 3 বসালে 1 আর এখানে 3 বসালে 4 হয়ে যায়, তাই 4/4 1, তাহলে 1 + 1 = 2 হচ্ছে। সুতরাং আমাদের আনসার হচ্ছে 3। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে? যারা হিসেবে একটু পাকা তারা চাইলে কিন্তু মুখে মুখে অঙ্কটি করে ফেলতে পারেন। যেমন বলা হয়েছে ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, মানে টোটাল অনুপাত হচ্ছে 3, এবং এই টোটাল অনুপাতটাই কিন্তু হচ্ছে 60। তাহলে 3 মানে হচ্ছে 60 যদি হয়, 3 অনুপাত যদি 60 হয়, 1 অনুপাত হচ্ছে তাহলে 20 আর 2 অনুপাত তাহলে 40। তাহলে তাদের অনুপাত হচ্ছে, মানে 2 মানে হচ্ছে আম আছে 40 লিটার আর হচ্ছে কমলা আছে এখানে 20 লিটার, তাহলে কিন্তু 60 লিটার হয়ে যাচ্ছে এবং অনুপাত 2:1 হচ্ছে। তাহলে এখন কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করতে হবে যেন অনুপাত 1:2 হয়? মানে আমে যে পরিমাণ আম ছিল তার দ্বিগুণ যেন এখন কমলা হয়ে যায়। তাহলে আম ছিল কিন্তু 40 আর কমলা ছিল 20। তাহলে যদি আমি দ্বিগুণ করতে চাই, 40-এর দ্বিগুণ হবে কত? কমলার অনুপাত হচ্ছে আমের অনুপাতের দ্বিগুণ করতে চাইলে 40-এর দ্বিগুণ হবে 80। তাহলে কমলা ছিল কিন্তু আমার 20 লিটার, তাহলে 80 লিটার হওয়ার জন্য আমাকে দরকার আরও 60 লিটার। সুতরাং আনসার হচ্ছে 60। আর যাদের এভাবে বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা যেভাবে করবেন সেটা হচ্ছে টোটাল অনুপাত, আমের অনুপাত এবং কমলার অনুপাত হচ্ছে 2:1। তাহলে অনুপাতদের যোগফল হচ্ছে 2 + 1 = 3। তাহলে 60 লিটার ফলের রসে আম আছে, সুতরাং আম আছে 60-এর
3/2 তাহলে 3×20 = 60, 20 × 40, তাহলে আম আছে 40 লিটার। আর কমলা আছে 60-এর 3/1, আবার 3×20 = 60, 20 তাহলে কমলা আছে 20 লিটার। এখন কমলার রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে যেন অনুপাতটা কি হয়, এটা কিন্তু আমের অনুপাত, এটা হচ্ছে কমলার অনুপাত, যেটা যেই অনুপাত, তাহলে উপরে হচ্ছে আমার 1:2, মানে আগে থাকবে হচ্ছে আমের অনুপাত, আম কত ছিল, আম ছিল 40, আর কমলার রস হয়ে যাবে আগে ছিল 20, আর বর্তমানে কিছু যোগ করতে হবে, ধরি যেই জিনিসটা যোগ করতে হবে, যে পরিমাণটা যোগ করতে হবে সেটা হচ্ছে x, তাহলে অনুপাত হয়ে যাবে 1:2, মানে এটা হচ্ছে যেহেতু কমলার অনুপাত নিচে, তাহলে এখানে নিচে কমলার অনুপাত থাকবে। এখন যদি আমরা আর গুণন করি, বা 80 = 20 + x, বা 80 - 20 = x, তাহলে 80 থেকে 20 গেলে থাকে 60, সুতরাং x = 60, অর্থাৎ কমলার পরিমাণ 60 লিটার আরও যোগ করতে হবে, তাহলে অনুপাত 1:2 হয়ে যাবে। সুতরাং আমাদের আনসার হচ্ছে 60। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব, আর এটা হচ্ছে পরমান চিহ্ন দেওয়া আছে, মানে মডুলাস বলা হয়। মডুলাস x - 3, এটা হচ্ছে অসমতা, এটা হচ্ছে লেস দেন চিহ্ন বা ছোট আকৃতির চিহ্ন বুঝাইতে আমরা এটা ইউজ করি। তাহলে এরকম অসমতা যদি থাকে এবং এটা যদি এভাবে লেস দেন থাকে, সেই ক্ষেত্রে যে অঙ্কগুলো যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমার খেয়াল রাখতে হবে, শুধুমাত্র অসমতা থাকলে আমরা এরকম পরমান আকারে যদি থাকে কোনো অঙ্ক, সেটাকে লেখা যায় -5 x - 3 5, মানে এই 5টাকে একবার -5 এবং এই পাশে 5 আকারে লেখা যায়। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে -3 সরাতে হবে, তাহলে উভয় টার্মে, তিনটা টার্মই +3 যদি করে দিই, তাহলে -5 + 3 দেন x - 3 + 3 5 + 3, তো -5 + 3 হচ্ছে -2, আর এখানে চলে যাবে, শুধু x থাকবে। এখানে আমার মেন কাজটি হচ্ছে যে শুধু x রাখতে হবে, বাকি সব কিছু মুক্ত করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 8, তাহলে আমার আনসার কিন্তু হচ্ছে -2 x 8, এবং এটাকে আবারও খেয়াল রাখতে হবে, শুধুমাত্র এইভাবে করা যায়, এখানে চিহ্নটা যদি লেস দেন চিহ্ন থাকে তখনই এই ফর্মুলাতে ফেলা যায়। অর্থাৎ আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, এটা একটা ফর্মুলা হতে পারে, মডুলাস x লেস দেন যদি a হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি -a x a। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে লগারিদমের অঙ্ক। লগারিদমের অঙ্ক আজকাল প্রায় বিসিএস পরীক্ষায় এসে থাকে, সেক্ষেত্রে এটা একটু বুঝতে হবে ভালোভাবে। আমি একটু আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আমরা যদি বলি লগ, এটাকে বলা 10^100, এই জিনিসটা আসলে কত, এটার মান কত, তাহলে এটাকে যেভাবে পড়বো, যে এখানে যেহেতু বেস 10 আছে, তাহলে এটা হচ্ছে আমার যে সূচক, সেই সূচকের ক্ষেত্রে আমরা পড়বো যে 10-এর উপর কত পাওয়ার দিলে সে 100 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 10^, 10-এর উপর যদি 10-এর উপর যদি 2 পাওয়ার দেই, তাহলে 10² মানে হচ্ছে 100, তাহলে এক্ষেত্রে আসতে পারে 2টা, সেক্ষেত্রে সামনে চলে আসবে লগ 10/10, এবং লগারিদমের সূত্র থেকে আমরা জানি লগ 10/10 1 হয়ে যাবে। এই সূত্রগুলো আমি একটু আপনাদের লিখে দিচ্ছি, এখানে যে সূত্রগুলো আপনাদের লাগবে। log a base a = 1, log a base m⁴ r r log a base m, তাহলে এখানে এই সূত্রটাই এসেছে log a base m⁴ r, সেই জন্য 2 সামনে চলে আসে log 10/10, আর log বেস এবং পাওয়ার যদি একই হয় সেক্ষেত্রে 1 হয়ে যায়। এখন আমরা আমাদের যে অঙ্কটা সেটা নিয়ে যদি কাজ করি, তাহলে 1/9, এখানে আমরা বলতে পারি যে 3-এর উপর কত পাওয়ার দিলে সে 1/9 হবে। তাহলে এটা নিয়ে যদি আমরা কাজ করি, লগ 3/1/9, এটাকে কিন্তু আমরা লিখতে পারি লগ 3/3 কারণ কোনো কিছু ইনভার্স আকারে যদি থাকে, সেটাকে 3/2কে লেখা যায়, 3/2 মানে হচ্ছে 1/3²। তাহলে এখন কিন্তু আমার এই সূত্রটা পড়লো, লগ a⁴m⁴r, আরটা সামনে চলে আসবে, তার মানে আমি লিখতে পারি -2 log 3/3। এখন এই সূত্রটা পড়লো লগ a base = 1, মানে 3/3 = 1, সুতরাং এখানে আসলো -2 ×
1 ইকুয়াল টু -2, সুতরাং আমাদের আনসার -2। এই মুহূর্তে আমরা যে অঙ্কটি করবো, এক্স ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এক্স ইনভার্স 3কে কিন্তু আমরা লিখতে পারি 1/x³ অঙ্কটা তুললাম না, এক্স ইনভার্স 3কে লিখতে পারি 1/x³ ইকুয়াল টু, এটা যদি মাইনাস আকারে আছে এটাকে যদি ডান পাশে নিয়ে যাই হয়ে যাবে 0.001, আর 0.001কে যদি একটু ভাঙতে চাই দশমিকের জন্য আমরা 1 বসাবো, আর বাকি তিনটা সংখ্যার জন্য 3টা 0 বসাবো, উপরে থাকবে 1, মানে উপরে দশমিক ছাড়া টোটাল সংখ্যাটা থাকবে, কিন্তু যেহেতু একের বাম পাশে যে 0 সেটার ভ্যালু নাই সেই জন্য আমরা লিখতে পারি 1/1000। তাহলে এখন হচ্ছে 1/x³ মানে হচ্ছে 1/1000, এটাকে যদি ব্যস্তকরণ করে দিই, মানে এটা যদি উপরে চলে যায় x বা x³ ইকুয়াল টু আসবে, তাহলে এটা উপরে চলে যাবে, এটাকে বলা হয় ব্যস্তকরণ 1000 বা x³ ইকুয়াল টু 10³ লিখতে পারি। তাহলে সূচক যখন সমান হয়ে যায়, যেহেতু 3 3, তাহলে হচ্ছে বেস দুইটাও সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু 10। তাহলে আমাদের আনসার আমাদের লাগবে কিন্তু এক্স স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার হবে 100, অর্থাৎ আমাদের আনসার এক্স স্কোয়ার মানে হচ্ছে 100। ভুল করে আবার এক্স মান বসাবেন না, এখানে কিন্তু আমিও এক্স মান বসিয়ে দিয়েছিলাম, আমাদের এক্স স্কোয়ার মান চেয়েছে, সুতরাং এক্স স্কোয়ার মান হবে 100। এই অঙ্কটি সমাধান করার জন্য লগারিদমের আরও কিছু সূত্র আমাকে জানতে হবে। লগ এ বেজ এম এন, মানে দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে এগুলোকে যোগ আকারে লেখা যায় লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন, আর যদি ভাগ আকারে থাকে লগ এ বেজ এম ভাগ এন, তাহলে এটাকে লেখা যায় বিয়োগ আকারে এগুলো টু লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন। আর কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক করেছি, ওই সূত্রটা আবার কাজে লাগবে, লগ এ বেস এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু আর লগ এ বেস এম, এভাবে লেখা যায়। তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে উপরে দুইটা মান আছে গুণ আকারে, এটা আছে ভাগ আকারে, এই যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে সরাসরি আমরা এটাকে লিখতে পারি লগ এ বেস x³ y স্কোয়ার ডিভাইড বাই জেড, এটাকে লিখে যায় লগ এ বেস x³ গুণ আকারে থাকলে যোগ আকারে লেখা যায় লগ এ বেস y স্কোয়ার মাইনাস যেটা ভাগ সেটাকে বিয়োগ আকারে লেখা যায় লগ এ বেস জেড। তো লগ এ বেস এম টু দি আর এর সূত্র অনুযায়ী আরটা যেহেতু সামনে চলে আসে তাহলে লগ এ বেস x³ এটা চলে আসবে 3 সামনে চলে আসবে, এখানে 2 সামনে চলে আসবে, আর এটা থাকবে। এখন যে মানগুলো দেওয়া আছে লগ এ বেস x এর মান দেওয়া আছে 1, তাহলে লিখতে পারি 3 × 1 প্লাস 2 × লগ এ বেস 2 এর y এর মান দেওয়া আছে 2, 2 × 2 মাইনাস লগ এ বেস জেড এর মান দেওয়া আছে 3 ইকুয়াল টু 3 প্লাস 4 মাইনাস 3, 3 3 চলে গেল, তাহলে আমাদের আনসার আসছে 4। সুতরাং নির্ণয় সমাধান গ আনসার 4। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি হচ্ছে -48 এবং পঞ্চম পদটি হচ্ছে 3/4 হলে সাধারণ অনুপাত কত। তাহলে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা সাধারণ গুণোত্তর ধারার একটি সাধারণ পদ হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট। এখানে একটু খেয়াল করুন, প্রথম পদটা এ, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ হচ্ছে আর স্কোয়ার। পদ কিন্তু 3 নাম্বার, বাট এখানে হচ্ছে 1 কম, 3 - 1 2, সেক্ষেত্রে আমি যদি nতম পদ পর্যন্ত যাই তাহলে আসবে এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারার একটা গুণোত্তর ধারার একটা জেনারেল ইকুয়েশন। সেক্ষেত্রে আমরা যদি একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ বলা হচ্ছে 48, তাহলে দ্বিতীয় পদ মানে হচ্ছে এখানে এ আর, এবং গুণোত্তর ধারার পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদ হবে, যেহেতু আর এর মান পাওয়ার সবসময় 1 কম থাকে, পদ থেকে 1 কম থাকে, সুতরাং পঞ্চম পদ হবে এ আর টু দি পাওয়ার 4, কারণ nতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে আমরা একটু সূত্রটা লিখি, nতম পদ, গুণোত্তর ধারা nতম পদ
সুতরাং দ্বিতীয় পদ হবে কত? সুতরাং গুণধারার দ্বিতীয় পদ এ আর 2 - 1 = এ আর। আর দ্বিতীয় পদের মান দেওয়া আছে কত? -48 বা -48 = এ আর। তাহলে পঞ্চম পদটি হচ্ছে 4/3 অংশ। তাহলে পঞ্চম পদটি হবে r⁵ - 1 = 3/4 বা r⁴ = 3/4। যদি 1 নং ধরি, এখান থেকে যদি আমাকে যেহেতু আর এর মানটা হিসাব করে বের করতে হবে, তা a = লিখতে পারি -48/r। এই মানটা এখানে বসিয়ে দেই। তাহলে এর মানটা এখানে যদি বসিয়ে দেই, তাহলে -48/r × r⁴ = 3/4। তাহলে হচ্ছে এখানে যদি কাটাকাটি করি আমরা, -48r³ = 3/4 বা r³ মাইনাস দ্বারা উভয়কে গুণ করলে এই পাশে মাইনাস চলে যাবে আর এখানে মাইনাস আসবে 3/4। আর এখানে 48 যেহেতু গুণ আকারে আছে, এটা নিচে চলে যাবে 48 = -3/192 বা r³ = -1/64। তার সূচকের তাহলে সূচকের ফর্মুলা থেকে আমরা জানি, যদি সূচকগুলো সমান থাকে তাহলে বেসগুলো সমান হয়। তাহলে এটাকে আমরা কিন্তু লিখতে পারি -1/4³ মানে 4³ কিন্তু হয় 64, আর -³ মানে হচ্ছে মাইনাস। এখন আমাদের যে সূচক সমান হয়ে গেল, সুতরাং r = -1/4, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে ঘ, আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান -1/4। 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কত ভাগে বাছাই করা যাবে? তাহলে একজন অধিনায়ক কিন্তু নির্দিষ্ট করে ফেললাম। তাহলে 11 জনের একটা ক্রিকেট দলে আরও খেলোয়াড় দরকার হচ্ছে 10 জন। আর 14 জন থেকে যেহেতু একজন বাছাই করে ফেললাম, তাহলে আমার মোট থাকবে 13 জন। 13 জন থেকে আমাকে বাছাই করতে হবে এখন 10 জন। তো বাছাইয়ের ক্ষেত্রে আমরা নর্মালি ইউজ করি হচ্ছে কম্বিনেশন, বিন্যাস এবং সমাবেশ। আমরা যেটা বলি, আমাদের দুইটা জিনিস আছে। আমরা বলি, একটা বলি NPR, এটা হচ্ছে বিন্যাস, আর একটা হচ্ছে NCR, এটাকে বলা হয় সমাবেশ। এই বাছাই পড়ে সমাবেশের মধ্যে, এবং এটার সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটাকে এইভাবে বলা যায়, আবার ফ্যাক্টোরিয়াল চিহ্ন এরকমও হয়, n ফ্যাক্টোরিয়াল / r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। আর NPR-এর সূত্রটা হচ্ছে, NPR হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন হচ্ছে এটা হতে পারে, / n - r ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝি, সাপোজ আমি বলতেছি 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 থেকে শুরু করে 3 × 2 × 1 একদম 1 পর্যন্ত, 3 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলকে আমরা ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করি। তাহলে আমি যেহেতু একজন অধিনায়ক নিয়েছি, তাহলে খেলোয়াড় রয়েছে আমার 13 জন, এবং আমাকে আরও নিতে হবে 10 জন। আর বাছাইয়ের ক্ষেত্রে ইউজ করবো আমরা কম্বিনেশন সূত্র। তাহলে আসবে ফর্মুলাটা হবে 13C10। তাহলে এখানে আর এর মান কিন্তু 10, এন এর মান হচ্ছে 13। এই সূত্রের সাথে যদি আমরা ফেলি, তাহলে উপরে আসবে 13 ফ্যাক্টোরিয়াল / 10 ফ্যাক্টোরিয়াল, আর n - r মানে হচ্ছে 13 - 10, এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন 13 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা একটু ভাঙতে থাকি, আমি বলেছি এটা কত পর্যন্ত যাবে, 13 থেকে 1 পর্যন্ত। বাট আমরা এই কাজটা করতে পারি, 13 × 12 × 11, এরপর 10-এর পরে আর লিখলাম না, যেহেতু 10 থেকে 1 পর্যন্ত যেতে থাকবে, তাহলে 10 থেকে 1 পর্যন্ত এটাকে কিন্তু আবার 10 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। আর নিচে অলরেডি আমার 10 ফ্যাক্টোরিয়াল আছে, ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল যেটা, এটাকে ভেঙে ফেললাম 3 × 2 × 1। আচ্ছা, তাহলে এই 10 ফ্যাক্টোরিয়াল এবং এই 10 ফ্যাক্টোরিয়াল কাটা, নিচে আছে 3 2 1। তাহলে আমি এখন কাটি, 3 4 12, 2 2 4, তাহলে হচ্ছে 13 2 26, আর 26-এর সাথে যদি 11 গুণ করি, 26 × 11 =
286। এখানেও কিন্তু একটা টেকনিক আছে, কোনো সংখ্যার সাথে 11 যদি গুণ করি, দুই অঙ্কের একটা সংখ্যার সাথে যদি 11 গুণ করি, তাহলে প্রথম সংখ্যাটা হবে, যেহেতু 26 গুণ করেছি, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 2, লাস্ট সংখ্যাটা হচ্ছে 6, এবং মাঝখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফল, 6 যোগ 2 8। তাহলে খুব সহজে কিন্তু 11-র সাথে যে কোনো দুই অঙ্কের সংখ্যার গুণটা আপনারা এইভাবে করে ফেলতে পারেন। তাহলে আমাদের আনসার হচ্ছে 286। আচ্ছা, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা যদি আমরা একটা চিত্র আঁকি, আনুমানিক চিত্র আঁকি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, আর এটার ভিতরে একটা হচ্ছে অন্তঃস্থ বর্গক্ষেত্র, ধরে নিচ্ছি এটা বর্গক্ষেত্র, যদি মনে হচ্ছে না বর্গক্ষেত্রের মতো, মানে যার 4টা বাহু সমান। তাহলে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, যে এটা যদি ধরি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাই এটার যদি ব্যাসার্ধ হয় টোটালটা, এটাও 2 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস হয়ে যাবে 4 সেন্টিমিটার। আর আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমাকে যেই অঞ্চলটা চাচ্ছে সেটা হচ্ছে এই অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এটা করতে পারি, টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিই, তাহলে আমার এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত আসবে? বৃত্তের ক্ষেত্রফল হবে, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর এর মান হচ্ছে 2, তাহলে পাই ইন্টু 2 স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পেলাম 4 পাই। এখন বর্গক্ষেত্রের আমরা জানি একটা বাহু, যেহেতু বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যেহেতু সমান, প্রস্থ সমান হয়, এই জন্য ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যায় বাহু স্কোয়ার। বাট এই যে আমরা যে বৃত্তের যে এখানে যে ব্যাসার্ধটা আছে, ব্যাসার্ধ যদি যোগ করে দিই, এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই টোটালটা ব্যাস, এই ব্যাসটা হচ্ছে বর্গের কর্ণ। তাহলে বর্গের কর্ণ যদি জানা থাকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আরেকটা ফর্মুলা আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদের গুণফল, হাফ ইন্টু কর্ণদের গুণফল। আর কর্ণদের গুণফল, কর্ণ হচ্ছে এখানে 4, তাহলে হাফ ইন্টু 4 স্কোয়ার, তাহলে হচ্ছে হাফ বাই 16 ইকুয়াল টু 8। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম কিন্তু 8। তাহলে বৃত্তের যে আচ্ছন্ন যে অংশটা বৃত্তের ভিতরে, এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিব, তাহলে আমার দাঁড়াচ্ছে 4 পাই মাইনাস 8। তাহলে আমাদের আনসার হচ্ছে ক, 4 পাই মাইনাস 8। হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার হচ্ছে 70। তার মানে একজনের নাম্বার যদি 70 হয়, 100 জনের নাম্বার কত হবে? 100 ইন্টু 70 ইকুয়াল টু 7000। একইভাবে 60 জন ছাত্রীর গড় নাম্বার হচ্ছে 75। তাহলে একজন ছাত্রীর গড় নাম্বার যদি 75 হয়, 60 জনের গড় নাম্বার কত হবে? 60 ইন্টু 75, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4500। তাহলে ছাত্রদের গড় নাম্বার কত? 100 জন যেহেতু শিক্ষার্থী, 60 জন হচ্ছে ছাত্রী, তাহলে ছাত্র কিন্তু 40 জন। তাহলে 40 জন শিক্ষার্থীর নাম্বার কত হচ্ছে? 7000 থেকে যদি 4500 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের থাকতেছে 2500। এই 2500 কিন্তু 100 থেকে 60 বিয়োগ দিলে 40 জন শিক্ষার্থীর গড় নাম্বার 2500, 40 জন শিক্ষার্থীর মোট নাম্বার 2500। তাহলে গড় নাম্বার হচ্ছে 2500 ভাগ 40 ইকুয়াল টু আমাদের আসবে, আপনারা যদি ক্যালকুলেশন করে নেন তাহলে আসবে 62.5। সুতরাং আমাদের আনসার 62.5। এবার যে অঙ্কটি, সেটা আসলে ভ্যানচিত্রের মাধ্যমে করে ফেলা যায়, এবং ভ্যানচিত্রের মাধ্যমে কত সহজে অঙ্ক করে ফেলা যায় সেই নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সেও সেটা দেওয়া থাকবে। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, এবং প্রত্যেকের 2টি ভাষা অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, মানে 50 জনই কোনো না কোনো ভাষায় কথা বলতে পারে। তাহলে এটাকে যদি ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করি, এটাকে বলা হয় সার্বিক সেট। মানে এই টোটালটার মধ্যে 50 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি 2টা ভাষায় কথা বলতে পারে। তাহলে যারা বাংলা বা ইংরেজিতে, আমি ধরে নিচ্ছি যারা ইংরেজিতে কথা বলতে পারে, তাদের সেট হচ্ছে এটা হচ্ছে এর সেট, তাদের সংখ্যা হচ্ছে টোটালটা 35। আর যারা বাংলায় কথা বলতে পারে তাদের সেট ধরে নিচ্ছি বে, কিন্তু এখানে দেওয়া আছে যে উভয় বিষয়ে কথা বলতে পারে 25, তাহলে এটা হচ্ছে উভয় বিষয়, এই জায়গাটা হচ্ছে আমাদের 25 জন। এখন ইংলিশের টোটাল সেটটা কিন্তু আমার ছিল হচ্ছে 35 জন। তাহলে শুধু এইটুকু কত? কারণ এই 25 জন কিন্তু ইংলিশও বলতে পারে, বাংলা বলতে পারে, তাহলে শুধু ইংলিশ কত বলতে পারে? শুধু ইংলিশ বলতে পারে 35 থেকে যদি 25 বিয়োগ দিয়ে দিই, তাহলে এইটুকু থাকে 10 জন।
আচ্ছা, এখন টোটাল সেটটা হচ্ছে আমার 50, এবং টোটাল সেটের মধ্যে বাংলা এবং ইংলিশ সবই বলতে পারে 50 জন। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি পেয়েছি এতটুকু হচ্ছে 35, এই এতটুকু, তাহলে এতটুকু কত, 50 মাইনাস 35 ইকুয়াল টু 15 জন। এখন শুধু বাংলা বলতে পারে কিন্তু 15 জন, আর এই 25 জন কিন্তু বাংলাও বলতে পারে, ইংরেজিও বলতে পারে, কিন্তু আমাদের এখানে চেয়েছে যে বাংলা কতজন বলতে পারে, তাহলে বাংলা কিন্তু বলতে পারে শুধু বাংলা 15 জন, এবং এই 25 জন বাংলা এবং ইংরেজি দুইটাই বলতে পারে। তাহলে 25 যোগ 15 ইকুয়াল টু 40। সুতরাং বাংলা বলতে পারে 40 জন। কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দগুলোর বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? তাহলে বিন্যাসে কিন্তু আমরা একটা সূত্র জানি, আমাদের কিছুক্ষণ আগে আমরা ওই সূত্রটি পড়েছি, বাট বিন্যাসে আরও কিছু সূত্র আছে। আর এই বর্ণগুলোকে যদি আমরা সাজাতে চাই, এই বর্ণগুলোকে যদি আমরা বিন্যাস করতে চাই, তাহলে দেখতে হবে যে টোটাল সংখ্যা কতটা, তার ফ্যাক্টোরিয়াল, এবং একই ধরনের সংখ্যা কতগুলো আছে সেগুলার ফ্যাক্টোরিয়াল। তাহলে কলকাতার সংখ্যাটা যদি সাজাইতে চাই, তার বিন্যাস হবে, কলকাতার বিন্যাস হবে টোটাল সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে টোটাল হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখন দেখতে হবে একই ধরনের কয়টা সংখ্যা আছে, যেমন টি আছে 2টা, তাহলে টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে 2টা, সেই জন্য এ এর জন্য হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, সি আছে 2টা, সি এর জন্য হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার দাঁড়াচ্ছে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল যদি ভাঙি, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, এই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ইন্টু 1, 1 যেহেতু আর লিখতে হয় না, তাহলে এখানে হচ্ছে 8কে 8 দ্বারা ভাগ করবো, তাহলে শুধু থাকবে আমার 7 ফ্যাক্টোরিয়াল। এবার যদি আমেরিকাতে যাই, আমেরিকাতে টোটাল সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই একই ধরনের সংখ্যা আছে, এ আছে 2 বার, 2 ফ্যাক্টোরিয়াল, আর কোনো সংখ্যা নাই, তাহলে আমেরিকার সংখ্যাটা সাজানোর সংখ্যা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে দাঁড়াচ্ছে 7 ইন্টু হাফ, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, সুতরাং হাফ। সুতরাং ভিন্ন সংখ্যার কত গুণ? তাহলে কলকাতা যেই সংখ্যাটা তা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, আর আমেরিকা যেটা 7 ইন্টু হাফ, তাহলে হচ্ছে কলকাতাটা হচ্ছে আমেরিকার, এটার সাথে যদি আমি 2 গুণ করে দেই তাহলে কিন্তু কলকাতার সমান হয়ে যাচ্ছে, সুতরাং কলকাতাটা হচ্ছে আমেরিকার দ্বিগুণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের 35তম বিসিএসের এই অঙ্কগুলোই আমরা করব, বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে মানসিক দক্ষতা টাইপের। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সুবিধার্থে মানসিক দক্ষতার জন্য আরেকটি লেকচার তৈরি করার জন্য। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। সো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাই আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।